একটা লোক প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কত ঢপবাজি দিনের পর দিন করে যেতে পারে সেটা নরেন্দ্র মোদীকে না দেখলে আপনি আমি বুঝতেই পারতাম না। যতবার তিনি টেলিভিশন ক্যামেরার সামনে এসেছেন, যতবার তিনি মুখ খুলেছেন, ততবার তার মুখ থেকে মিথ্যে কথাই বেরিয়েছে। সে আপনার নোটবন্দি হোক বা লকডাউন হোক, যে যে সময় তিনি এসছেন দেশের মানুষের কাছে ভাষণ দিতে, প্রতিবার মিথ্যের বন্যা বইয়ে দিয়েছে। আমরা কেন বলছি এ কথা? একজন প্রধানমন্ত্রীকে মিথ্যে বলছেন, এটা কেন বলছি? যদিও প্রধানমন্ত্রী যে মিথ্যে কথা বলেন এ কথার কারোর অজানা নেই, আপনারা সকলেই জানেন। নানা রকম গালগপ্প দিয়ে তিনি দেশের মানুষকে ভুলিয়ে রাখতে চান। এখন আবার এক নতুন গালগপ্প শুরু করেছেন, নেক্সট জেনারেশন জিএসটি, অর্থাৎ নেক্সট জেন জিএসটি। নেপালে দেখলেন না যে জেন জি বলে যে একটা মুভমেন্ট শুরু হলো, সেই মুভমেন্টটা যাতে ভারতবর্ষে সেই নামে কোনো মুভমেন্ট না হতে পারে, তাই তিনি নাম দিয়ে দিলেন নেক্সট জেনারেশন জিএসটি। অর্থাৎ জিএসটি 2.0, জিএসটি কে রিফর্ম করে তিনি যেটা এনেছেন, অর্থাৎ জিএসটি বেশ কিছু কমেছে প্রোডাক্টের উপরে, সেইটা নিয়ে তিনি এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যে বললেন যে তার প্রত্যেকটা মিথ্যে ধরা পড়ে গেল। কিভাবে ধরা পড়লো সেটাই বলবো আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি নরেন্দ্র মোদীর বিশুদ্ধ ঢপবাজি নিয়ে। প্রতি কথায়, প্রতিটি শব্দে তিনি এত মিথ্যে কথা বলেন যে মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা সবটাই হারিয়ে গিয়েছে। এমনি তো দেশের প্রতিষ্ঠানগুলোর এই অবস্থা দেখছেন, নির্বাচন কমিশন কিভাবে ভোট চুরিতে লিপ্ত, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কিভাবে বিরোধীদের পাকড়াও করতে ব্যস্ত, ছুতো নাতা দিয়ে তাদেরকে পাকড়াও করা হচ্ছে। অথচ বিজেপিতে গেলে তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয় না। হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অনেক নাম আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয় না। অথচ দিনের পর দিন জেলে পচিয়ে রাখা হয় বিরোধী দলের নেতাদের। তারপরে একটা সময় প্রমাণ ঠিক মতন আদালতে না করার জন্য তারা হয়তো জামিনও পেয়ে যান, কিন্তু মামলা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। যেমন ভাবে তিনি বলেছিলেন না অজিত পাওয়ারের ব্যাপারে, চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং, সেইভাবে মামলা চলতেই থাকে। কিন্তু অজিত পাওয়ারদের চাকরি পিসিং তো ছেড়ে দিন, তারা কেউ উপমুখ্যমন্ত্রী হয়ে যান, কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান, কেউ বা বিরোধী দলের নেতা হয়ে যান। এই হচ্ছে বিজেপির অবস্থা। আর তার দলের নেতা নরেন্দ্র মোদী, তিনি কথায় কথায় মিথ্যে কথা বলেছেন। গতকাল তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিকেল 5টায়, তাতে তিনি প্রতিটা কথায় মিথ্যে কথা বলেছেন। আজকে তারা আমরা একদম প্রমাণ করে আপনাদের কাছে দেব। আমরা শুধু মুখের কথা বলবো না, প্রতিটি কথার প্রমাণ দেব। আসুন শুনে নি তার ভাষণের টুকরো টুকরো অংশ, এবং প্রত্যেকটি অংশের পর আমরা আমাদের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরব। 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा। देश के हर परिवार की खुशियां बढ़ेगी। मैं देश के कोटि कोटि परिवारजनों को नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स की और
इस बचत उत्सव की बहुत बहुत बधाई देता हूं, शुभकामनाएं देता हूं। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, कारोबार को और आसान बनाएंगे, निवेश को और आकर्षक बनाएंगे और हर राज्य को विकास की दौड़ में बराबरी का साथी बनाएंगे। প্রধানমন্ত্রী বলছেন যে আজ থেকে, মানে তিনি ভাষণটা গতকাল দিয়েছিলেন, আজ থেকে দেশে মানে অর্থ সঞ্চয়ের উৎসব শুরু হয়ে যাবে। অর্থাৎ কাল থেকে মানুষের হাতে এত অর্থ চলে আসবে তারা সঞ্চয়ও করতে পারবে। দেখুন, এটা একটা কত বড় মিথ্যে কথা। প্রথমত, মানে আমাদের দেশে আজ 11-12 বছর হয়ে গেল, একটাও নতুন করে বড় ইনভেস্টমেন্ট হয়নি, শ্রমনিবিড় শিল্প হয়নি, এবং তা তো হয়নি, উল্টে আমেরিকা আমাদের উপর যা ট্যারিফ লাগিয়েছে, ভিসার যা অবস্থা করেছে, তাতে আমাদের দেশের যারা প্রফেশনাল, আইটি প্রফেশনাল, তাদের তো দেশে ফিরে আসতেই হবে, এবং আমরাও আমেরিকায় কোনো প্রোডাক্ট এখন সেভাবে আর বেচতে পারবো না। সোনা রূপো বলুন, হিরে বলুন, মৎস্যজাত প্রোডাক্ট বলুন, তুলো বলুন, জামা কাপড় বলুন, যেটা আমেরিকায় বিক্রি করে আমাদের ব্যবসায়ীরা লাভ করত, সেটা আর লাভ করতে তারা পারবেন না। অর্থাৎ এক্সপোর্ট ব্যবসাটাকে পুরো মায়ের ভোগে পাঠিয়ে দিয়ে এখন তিনি জিএসটি উৎসব করছেন। জিএসটি উৎসব করতে গিয়ে মানে তিনি অনেক কথাই বলেছেন, আমরা প্রত্যেকটা কথাই বলবো। দেখুন, মানুষকে যদি মানুষের ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে আপনি জিএসটি যদি শূন্যও করে দেন, মানুষ কিনবে কি করে? আজকে দেশের মানুষের কাছে কোনো ক্রয় ক্ষমতা নেই, কেনার ক্ষমতা নেই। কেনার ক্ষমতা মানে তারা যে আয় করছেন তার অর্ধেকটাই তো সরকার ট্যাক্স হিসাবে নিয়ে যাচ্ছে, আর বাকি অর্ধেক দিয়ে তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, সব কিছুতে এত দাম বেড়ে গিয়েছে যে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। তিনি বলছেন জিএসটি করে তিনি ট্যাক্স রিফর্ম করেছেন, জিএসটি রিফর্ম করেছেন, ট্যাক্স স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছেন 18% জিএসটি। জানেন কি হয়? এই যে আপনি পার্লেজি বিস্কুটের কথা শুনেছেন, খেয়েওছেন, অনেকে বিড়ি খান, এরকমও মানুষ আছেন, তাদের অভিজ্ঞতাটা ভালো। এটা আপনার আমার থেকে যারা এটা খান তারা ভালো বুঝতে পারবে। আগে 100 গ্রামের বিস্কুট পাওয়া যেত 3 টাকায়, সেটা বেড়ে বেড়ে হলো 5 টাকা, আর 100 গ্রামটা কমতে 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 এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে 4খানা বিস্কুটের দাম সেই 5 টাকাতেই কিনতে হচ্ছে। অর্থাৎ আপনি আগের মালের দামেই কিনবেন, 5 টাকাতেই কিনবেন, কিন্তু প্রোডাক্ট পাবেন কম। যারা বিড়ি খান তাদের কাছে দেখবেন যে আগে 10 টাকায় যতগুলো বিড়ি পাওয়া যেত, এখন 10 টাকাই প্যাকেট আছে, কিন্তু বিড়ির সংখ্যাটা কমে গিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক এইভাবেই জিএসটি বারবার ঠিক 7-8 দিন আগে সিমেন্ট কোম্পানিগুলো, মানে সিমেন্ট কোম্পানি মানে তো জানেন আদানিরই কোম্পানি সব, তারা 8% দাম বাড়িয়ে দিল। 8% দাম তারা আগেই বাড়িয়ে দিল। আর তারপরে প্রধানমন্ত্রী বলছেন আজ থেকে 8% জিএসটি সিমেন্টের উপর কমবে। তার মানে কি হলো? আপনাকে আমাকে সেই দামেই কিনতে হবে। আপনারা লিখে নিন, আজকে 22 তারিখ, লিখে নিন যে আজকের দিনে দাঁড়িয়ে এনকে ডিজিটালে আমি প্রবীর বিশ্বাস আপনাদেরকে বলছি, কোনো জিনিসের দাম কমবে না জিএসটি কমার ফলে। কোনো জিনিসের দাম কমবে না, বরং ব্যবসায়ীরা মুনাফাটা বেশি করবে। অর্থাৎ জিএসটি তাই থাকবে, যে জিনিসটা, যে চিপসের প্যাকেট আপনি 10 টাকায় কিনতেন বা 20 টাকায় কিনতেন, বা যে জলের বোতল আপনি 10 টাকা 20 টাকায় কিনতেন, সেইগুলো 10 টাকা বা 20 টাকাতেই কিনবেন। কি হবে জানেন? মানে এমআরপিটা, মানে দামটা বাড়িয়ে দেওয়া হবে। দামটা বাড়িয়ে জিএসটির সাথে সমান করে সেইভাবে ট্যাক্সটাকে রেখে, মানে জিএসটি যদি 24% থাকতো সেটাকে 6%, 8% কমিয়ে দিয়ে তারপরে সেটাকে দামটা করা হবে। অর্থাৎ মানে আপনি সেই প্রোডাক্টই পাবেন, বরং কম প্রোডাক্ট পাবেন সেই একই দাম দিয়ে। একেবারে মূর্খ বানানোর কাজ করছেন দেশবাসীকে। আমি বারবার বলি যে কেন প্রধানমন্ত্রী বা বিজেপি দলটা ভুলে যায় যে এটা 2014 দেশ নয়, এটা 2025-এর দেশ। 2026-এ আমরা পা দিতে চলেছি। 2025-এ এসে 2014-র মতন ভাবে লোককে বোকা বানানো যাবে না। জিএসটিতে বচত উৎসব হোগা, কার কি বাঁচবে আমি জানি না, কিন্তু ব্যবসায়ীরা তো ভালো মুনাফা করবে। আর কোন ব্যবসায়ীরা করবে জানেন?
বড় বড় ব্যবসায়ীরা। পাড়ার দোকানদার করবে না, কারণ পাড়ার দোকানদার তিনিও কোনো জায়গা থেকে মাল কিনে এনে বেচেন এবং তাদের দোকানদারি প্রায় লাটেই উঠিয়ে দিয়েছেন মোদিজি। এই যে শপিং মলগুলো তৈরি হয়েছে, তারপরে এই ধরুন গ্রসারি অনলাইন শপ শুরু হয়েছে, এইগুলোর ফলে কি হয়েছে, মানে সমস্ত মানে মানে গ্রসারি দোকান, মুদিখানা দোকান, স্টেশনারি দোকান প্রায় বন্ধ হওয়ার পথে। তারপরে তিনি জিএসটি কমাচ্ছেন। লাভটা কে হবে? লাভ হবে ওই ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, তারপরে আরো কি কি আছে, বিগ বাস্কেট, জেপ্টো, এরকম কোম্পানিগুলো, তারা লাভবান হবে। কারণ পাড়ার দোকানদারদের কাছ থেকে লোক কেনার ইচ্ছেটাই চলে গিয়েছে, বাড়িতে বসে মাল পেয়ে যাচ্ছেন, কম দামে মাল পাচ্ছেন। ফলে আগে দোকানদারদেরকে মেরে দিয়ে এইসব ব্যবসায়ীদের ফুলিয়ে ফাঁপিয়ে তুলে তারপর জিএসটি কমিয়ে তিনি কাকে বড়লোক করতে চাইছেন? আমরা কি এতটাই মূর্খ? এরপরেও তিনি ক্ষান্ত হননি। তিনি বলছেন দেশীয় প্রোডাক্ট ব্যবহার করতে হবে। দেশীয় প্রোডাক্ট সম্বন্ধে তিনি কি বলেছেন, আসুন শুনে নিন। साथियों, देश की स्वतंत्रता को जैसे स्वदेशी के मंत्र से ताकत मिली, वैसे ही देश की समृद्धि को भी स्वदेशी के मंत्र से ही शक्ति मिलेगी। आज जाने अनजाने हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है, हमें पता तक नहीं है। हमारे जेब में कंघी विदेशी है कि देसी, हमें पता ही नहीं है। हमें इनसे भी मुक्ति पानी होगी। हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो, जिसमें हमारे देश के नौजवानों की मेहनत लगी हो, हमारे देश के बेटे बेटियों का पसीना हो। हमें हर घर को स्वदेशी का प्रतीक बनाना है, हर दुकान को स्वदेशी से सजाना है। गर्व से कहो ये स्वदेशी है, गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं, मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं। ये हर भारतीय का मिजाज बनना चाहिए। जब ये होगा तो भारत तेजी से विकसित होगा। मेरा आज सभी राज्य सरकारों से भी आग्रह है, आत्मनिर्भर भारत के इस अभियान के साथ, स्वदेशी के इस अभियान के साथ अपने राज्यों में मैन्युफैक्चरिंग को गति दे, पूरी ऊर्जा से, पूरे उत्साह से जुड़े, निवेश के लिए माहौल बढ़ाएं। जब केंद्र और राज्य मिलकर आगे बढ़ेंगे तो आत्मनिर्भर भारत का सपना पूरा होगा। भारत का हर राज्य विकसित होगा, भारत विकसित होगा। আপনি যে কলমটা ব্যবহার করেন সেটা মহব্লা কোম্পানির, আপনি যে গাড়িতে চাপেন সেটা মার্সিডিজ কোম্পানির, আপনি যে চশমাটা পরেন, যে ঘড়িটা পরেন, প্রত্যেকটি বিদেশি জিনিস। আগে নিজে তো ছাড়ুন, আপনি আচারী ধর্ম পরের শেখাও, এটাই তো আমরা জেনে এসেছি। আগে নিজে বিদেশি জিনিস বর্জন করুন। আপনি যে প্লেনটায় চাপেন সেটা বিদেশি, আপনি যে মোবাইল ব্যবহার করেন সেটা বিদেশি। কেন দেশি মোবাইল ব্যবহার করেন না? কেন দেশি কলম ব্যবহার করেন না? কেন টাটা মাহিন্দ্রার গাড়ি ব্যবহার করেন না? কেন আপনাকে মার্সিডিজেই চাপতে হবে? মার্সিডিজ মেব্যাক সবচেয়ে দামি গাড়ি, সেটাতে আপনি চাপেন। আপনি লোককে কতটা মূর্খ বানাবেন? আর কত টুপি পড়াবেন দেশবাসীকে? তিনি বলছেন কেন্দ্র রাজ্য মিলেমিশে দেশটাকে আমরা বিকশিত ভারত করব। কেন্দ্র রাজ্য মিলেমিশে কাজ করতে হলে আগে রাজ্যের পাওনাগুলো তো মেটাতে হবে। রাজ্য যেগুলো পায়, রাজ্যের যেগুলো হক, যেমন জিএসটির টাকা, এটা রাজ্যের হক। রাজ্য থেকে আপনি এই টাকা তুলে নিয়ে গেছেন, সেই টাকা রাজ্যকে কেন ফেরত দেবেন না? আপনি একতরফা ভাবে চিরকাল ঢপবাজি করে দেশকে বোকা বানাবেন, দেশের মানুষকে বোকা বানাবেন। সেই 2014 সাল থেকে শুরু করেছেন। আরে এটা 2025 সাল। এখনকার মানুষ অনেক শিক্ষিত, অনেক জাগ্রত, এখন মানুষ সব বোঝে। ইন্টারনেটের দৌলতে এখন মানুষের হাতের মুঠোয় পৃথিবী, তারা সব জানে। আপনি কেন এসব মিথ্যাচার করছেন? আগে রাজ্যগুলোর পাওনা টাকা মিটিয়ে দিন,
তারপরে আপনি বলুন আসুন আমরা একসাথে কাজ করব, আমরা দেশীয় প্রোডাক্ট বানাবো। দেশীয় প্রোডাক্ট বানাবেন, আমাদের দেশে একটা মোবাইল ফোন পর্যন্ত তৈরি হয় না, অ্যাসেম্বল হয়, সব এদিক ওদিক থেকে কিনে এনে তারপর জোড়া হয় শুধুমাত্র। মাইক্রোচিপ আমাদের দেশে তৈরি হয় না, গুগল আমরা তৈরি করতে পারিনি, আমরা মাইক্রোসফট তৈরি করতে পারিনি, আমরা অ্যান্ড্রয়েড তৈরি করতে পারিনি। আপনি পারবেন আপনার ফোন থেকে iOS বা অ্যান্ড্রয়েড অ্যাপটাকে সরিয়ে দিতে? আপনার মোবাইল অচল হয়ে যাবে। গুগল ছাড়া আপনি চলতে পারবেন? পারবেন না। অতএব এই ধরনের ঢপবাজি করে তো লাভ নেই। এই ধরনের ঢপবাজি করে মানুষকে কেন বোকা বানাচ্ছেন? দেশীয় প্রোডাক্ট কিনতে হবে, দেশীয় প্রোডাক্টের উপরে জোর দিতে হবে, আলবাত দিতে হবে। আগে দেশীয় প্রোডাক্ট কেনার ক্ষমতা মানুষকে করে দিন, তারপরে দেশীয় প্রোডাক্ট বানানোর অবস্থায় আনুন। আপনি মেক ইন ইন্ডিয়া বলে যে ডায়লগ দিচ্ছেন, সেই মেক ইন ইন্ডিয়ার লোগোটা পর্যন্ত আপনি চায়না থেকে বানিয়ে এনেছেন। আর আপনি আমাদের বলছেন যে দেশীয় প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ওই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে আমরা নেব, আর আপনি ওই সোনা দিয়ে লেখা মোদি মোদি জ্যাকেট পরে ঘুরবেন, কোট পরে ঘুরবেন? এটা আমরা মেনে নেব? আপনি বিদেশ থেকে মাশরুম এনে খাবেন আর আমরা এখানে ফেনা ভাত খেয়ে বেঁচে থাকবো? আপনি কি এটাই চান? আপনি মার্সিডিজ মেব্যাকে চাপবেন আর আমরা ট্রেনে বাসে ঝুলে ঝুলে অফিস যাব, এটাই আপনি চান? আর কত মিথ্যাচার করবেন মোদিজি? আর কত মিথ্যাচার করবেন? আর কত মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন? মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি বলেছেন আরো কথা, সেগুলো শুনবো আমরা ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি মোদির বিশুদ্ধ ঢপবাজি নিয়ে। এই ঢপবাজির তো শেষ নেই। যেদিন থেকে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার আগে থেকে ঢপ মারছেন। গুজরাট মডেল দেখিয়ে ঢপ মারছেন। গুজরাটে যে কি দারিদ্র চলছে গ্রামীণ গুজরাটে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তারপরেও আপনি ঢপবাজি মেরে মেরে এতদিন চলে এসছেন, আর কত ঢপ মারবেন? আপনি জিএসটি বলছেন, জিএসটি কম হলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে সুবিধা হবে। মানুষের রোজগার তো বাড়েনি। আগে কি উনি বলেছেন সেটা শুনে নি, তারপরে আসছি আমাদের কথায়। साथियों, जीएसटी की दरें कम होने से नियम और प्रक्रियाएं और आसान बनने से हमारे एमएसएमईज, हमारे लघु उद्योगों को, कुटीर उद्योगों को बहुत फायदा होगा। उनकी बिक्री बढ़ेगी और टैक्स भी कम देना पड़ेगा, यानी उनको भी डबल फायदा होगा। इसलिए आज मेरी एमएसएमई से लघु उद्योग हो, सूक्ष्म उद्योग हो, कुटीर उद्योग हो, आप सबसे बहुत अपेक्षाएं हैं। आपको भी पता है, जब भारत समृद्धि के शिखर पर था, तब भारत की अर्थव्यवस्था का मुख्य आधार हमारे एमएसएमई थे, हमारे लघु और कुटीर उद्योग थे। भारत की मैन्युफैक्चरिंग, भारत में बने सामानों की क्वालिटी बेहतर होती थी।
हमें उस गौरव को वापस पाना है। हमारे लघु उद्योग जो बनाए वो दुनिया में हर कसौटी पर बेस्ट हो, उत्तम से उत्तम हो। हम जो मैन्युफैक्चर करें वो दुनिया में आन बान शान के साथ बेस्ट के सारे पैरामीटर को पार करने वाला हो। हमारे प्रोडक्ट्स की क्वालिटी दुनिया में भारत की पहचान बढ़ाए, भारत का गौरव बढ़ाए। हमें इस लक्ष्य को लेकर काम करना है। শুনলেন মোদিজির সেই ঢপের ভাষণ। তিনি বলছেন যে জিএসটির দর কম হওয়াতে মানুষের কেনাকাটায় সুবিধা হবে, আলবাত হবে সুবিধে, কিন্তু মানুষ কেনাকাটা করবে সেই পুঁজিটা কোথায়, সেই ক্যাপিটাল, সেই পয়সাটা কোথায়? মানুষের কাছে পয়সা পৌঁছতে হবে। মানুষের কাছে পার ক্যাপিটা ইনকাম যতদিন না বাড়াতে পারবো আমরা, ততদিন এদেশের উন্নতি হবে না। মানুষের কাছে টাকা দিতে হবে। এই যে লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেটদের মুকুব করে দিচ্ছেন, সেটা না করে কৃষক ঋণটা, কৃষি ঋণ যেগুলো আছে, কৃষক ঋণ আপনি মুকুব করে দিতে পারতেন। এই ভারতবর্ষে বহু লোক, অনেক লক্ষ লক্ষ লোক গৃহ ঋণ নিয়ে রেখেছে। আপনি না হয় পুরোটা না করলেন, অন্তত 5 লক্ষ টাকা স্ল্যাব করে দিন যে 5 লক্ষ টাকার নিচে যাদের ঋণ আছে সেটা শোধ করে দেবো। তা না করে আপনি আম্বানি আদানির ব্যাংকের লোন মুকুব করে দিচ্ছেন, এসআরের ব্যাংকের লোন মুকুব করে দিচ্ছেন, জি নিউজের মুকুব করে দিচ্ছেন। আমরা কি কিছুই বুঝি না? আমরা কি কিছুই জানি না? আমাদেরকে এতটা বোকা ভাবেন কেন প্রধানমন্ত্রী? কেন আপনি ভাবেন যে দেশের মানুষ কিচ্ছু বোঝে না? কেউ কোনো প্রতিবাদ করে না, কারণ কি জানেন? রাজনৈতিক নেতারা প্রতিবাদ করতে চান না একটাই কারণে, কারণ তাদের পেছনে ইডি সিবিআই লাগিয়ে দেবেন, সাংবাদিকদের পেছনে ইউএপিএ লাগিয়ে দেবেন। কোনো পরোয়া নেই, লাগিয়ে দিন ইউএপিএ, বলে দিন আমি দেশদ্রোহী, বলে দিন দেশদ্রোহী আখ্যা দিয়ে আমাকে জেলে পুরে দিন, সারা জীবন জেলে পচান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কথাগুলো বলতে তো ছাড়বো না। আপনি এক নাগাড়ে একতরফাভাবে মিথ্যে কথা বলে যাবেন আর দেশের মানুষ প্রতিবাদ করবে না, তা তো হয় না। জিএসটির দর কম হলে মানুষের কি লাভ, মানুষ যদি কিনতেই না পারে? অর্থাৎ আমাদের দেশে যদি আপনার ইকোনমিকে একদম ঠিক ঠিক জায়গায় আনতে হয়, অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, মানুষের কাছে পৌঁছতে হবে টাকা, যেটা মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এসব বিভিন্ন রকম প্রকল্প দিয়ে মানুষের কাছে টাকা পৌঁছচ্ছেন। মানুষ সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনছে, দোকানদার লাভবান হচ্ছে, যারা উৎপাদন করছে তারাও লাভবান হচ্ছে। আপনি কি করছেন? আপনি শুধু ব্যবসায়ীদের লাভবান করছেন। ব্যবসায়ীদের জিএসটিটা কমিয়ে দিয়েছেন, ব্যবসায়ীদের জিএসটি কম দিতে হবে, কিন্তু প্রোডাক্ট বিক্রি হবে কি? মানুষ কিনবে কোথা থেকে? মানুষের হাতে তো টাকাই নেই। পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু রোজগার বাড়াতেই হবে। তার জন্য মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এমনি আপনি রাস্তা তৈরি, সড়ক যোজনার টাকা দেন না, এমনি আপনি মানুষের মাথার উপর ছাদ হবে সেই আবাস যোজনার টাকা দেন না, এমনি জিএসটির টাকা আটকে রেখে দেন। আপনারা করবেন উন্নয়ন, আপনাদের দ্বারা হবে দেশের অর্থনীতি ডেভেলপমেন্ট? কিছুই হবে না। আমাদের একটা একদম, আমরা শুধু সমস্যাই বলি না, আমরা সমাধানও বলি। ইনকাম ট্যাক্স তুলে দিন। কোনো মানুষকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, কোনো মানুষকে ওই ফিক্সড ডিপোজিটের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এগুলো করুন। একবার আপনি গাড়ি কিনলে, বাইক, 2 চাকা 4 চাকা যাই কিনুন না কেন, আপনাকে রোড ট্যাক্স দিতে হয় বছর বছর। তারপরেও আবার টোল ট্যাক্স কেন? রোড ট্যাক্স তো রোড মেনটেনেন্সের জন্যই ট্যাক্সটা নেওয়া হয়, তাহলে আবার নতুন করে টোল ট্যাক্স কেন? আবার টোল ট্যাক্স যদি বা নেন, তার উপরে সেস বসাচ্ছেন কেন? এই কথার উত্তর কে দেবে? প্রধানমন্ত্রী তো একতরফা কথা বলেন, মন কি বাত, তার কথা লোক শোনে, শুধু তাকে প্রশ্ন করা যায় না। আর তাকে যারা প্রশ্ন করে তারা কেউ বলেন আম চুষে খান না কেটে খান, পকেটে বটুয়া রাখেন কি না, বা কি টনিক খান যে আপনি দিনের মধ্যে 18 ঘন্টা কাজ করেন, এইসব আলফাল প্রশ্ন করে তারা মানে প্রধানমন্ত্রীকে আরো গ্লোরিফাই করতে চান। মানুষের সমস্যাগুলো তারা বলেন না, কারণ তাদের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। হয়ে যাক আমাদের চ্যানেল বন্ধ, কিন্তু আমরা এই প্রশ্নগুলো করব। কেন এইসব মিথ্যাচার করছেন? কেন মিথ্যাচার করছেন? ইনকাম ট্যাক্সটা তুলে দিন, দেশটাকে ট্যাক্স সেভেন বানান। যেটা দুবাই করেছে সেটা আপনি পুরো দেশকে করুন। বিদেশ থেকে বিনিয়োগকারীরা সিঙ্গাপুরে যেমন অফিস করছে, তেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে সমস্ত জায়গায় তারা অফিস করবে যদি ট্যাক্স সেভেন হয়ে যায়। উল্টে এদেশের যারা বিনিয়োগকারী তারা চলে যাচ্ছে বিদেশে, কারণ এদেশে প্রচুর টাকা ট্যাক্স কেটে নেয় সরকার। যা রোজগার করে মানুষ তার অর্ধেকটাই সরকার নিয়ে চলে যায়। তো এই দেশে মানুষ যাদের পয়সা আছে, অর্থ আছে, কোটিপতিরা এদেশে থাকবেন কেন?
দেশে লাখে লাখে কোটিপতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, চলে গেছেন। কেন? এই ট্যাক্সের জন্যই তো। কারণ এখানে যা টাকা রোজগার করবেন তার অর্ধেক সরকার নিয়ে নেবে। পরিশ্রম আপনার, মেহনত আপনার, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবেন আপনি, আর 50% টাকা সরকার নিয়ে চলে যাবে। এটা কেমন ভাবে সম্ভব? আজকে জিএসটি কমিয়েছেন, জিএসটিটা ফ্ল্যাট করে দিন, 7% জিএসটি করে দিন সব প্রোডাক্টে, সব, মানে আলপিন থেকে এলিফ্যান্ট সবটাই যদি 7% হয়, তাহলে মানুষের আর কোনো ক্ষোভ থাকবে না। আপনি 5%ও করলেন না, 12%ও করলেন না, আপনি 7% করুন, মাঝামাঝি রাখুন। ইনকাম ট্যাক্স তুলে দিন। একবার রোজগার করার সময় ট্যাক্স কাটছেন, আবার সেই রোজগার থেকে কোনো কিছু কিনতে হলে সেখান থেকে আপনি জিএসটি কাটছেন। সেই টাকা যদি ব্যাংকে রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিট থেকে টাকা তোলার সময় আপনি টাকা কাটছেন। এই প্রত্যেক ভাবে টাকা কাটতে কাটতে এটা তো কর আদায়ের দেশ হয়ে গেছে, খাজনা আদায়ের দেশ হয়ে গেছে। এইভাবে একটা সময় জুলুমবাজি করে জমিদাররা লাটে উঠেছিল, আপনারাও একদিন লাটে উঠবেন। আপনার কি মনে হয় এই নিয়ে? আপনার বক্তব্য আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আজ শেষ করছি এখানে। আগামীকাল প্রসূনগুপ্ত আসবেন আপনাদের সামনে তার প্রশ্নের পাঁচ নিয়ে। সকলে ভালো থাকবেন, পুজোর শুভেচ্ছা আরো একবার জানাই। পুজো শুরু হয়ে গেছে, সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। নমস্কার।